আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের গুলাগুলি, নিহত যুবদল কর্মী, আহত ৩০। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চোনপাড়া পুনর্বাসন কেন্দ্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে এক যুবদলের কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চোনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মী হাসিব চোনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এরপর জানাবো, কোটালীপাড়ায় হাসিনার বিশেষ বরাদ্দ ৭৭ প্রকল্পের ১১ কোটি টাকায় লোপাট। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে ৭৭টি প্রকল্পের কাবিটার প্রায় ১০ কোটি ৮৪ লক্ষ ৫০০ টাকা ভাগবাঁটা করে নিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে সাবেক মন্ত্রী আনিসুলের ৫২ দিন এবং সাবেক আইজিপি মামুনের ৯২ দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার ১৯ মার্চ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এ সংক্রান্ত আদেশ দেয়। এবারে জানাবো, হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, এবার ভারতকে হারিয়েই ছাড়ব। ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ডার্বি ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশে ডার্বি খেলতে যাচ্ছে, তবে ইতিহাস দলের পক্ষে কথা বলছে না আদৌ। ভারতের বিপক্ষে জয়টা যে শেষ ২২ বছর ধরে অধরা, সে খরাটা আসছে, ম্যাচ ঘোচাবে বাংলাদেশে, বিশ্বাস বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ১৯ মার্চ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং সর্বশেষ জানাবো, জবি শিক্ষার্থীকে মারধর করায় গাবতলী লিমিটেডের ১০টি বাস আটক করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় গাবতলী লিমিটেডের ১০টি বাস ক্যাম্পাসে নিয়ে আটকে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের গুলাগুলি, নিহত যুবদল কর্মী, আহত ৩০। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে একজন যুব দলের কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চোনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মী হাসিব চোনপাড়া এলাকায় আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের শামীম ও স্বেচ্ছাসেবক দলের রাব্বানি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এটি জের ধরে আজ ভোর ৪:৩০টার পরই দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টার দিকে তা ব্যাপক আকারে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবদলের কর্মী হাসিব নিহত হন এবং আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় চোনপাড়া এলাকায় জুড়ে আতঙ্ক
বিরাজ করছে। নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকায় কয়েকজন আটক করে। সময় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রাব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা লোকজন নিয়ে সকালে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছোট ভাই হাসিব গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম বলেছেন, আমি এলাকায় নেই, শুনেছি আমার লোকজনের সঙ্গে কাদের যেন সংঘর্ষ হয়েছে। বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। কোটালীপাড়া হাসিনার বিশেষ বরাদ্দের ৭৭ প্রকল্পের ১১ কোটি টাকা লোপাট। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ৭৭টি প্রকল্পের কাবিটা প্রায় ১০ কোটি ৮৪ লক্ষ ৫০০ টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা। আত্মীয় স্বজন ও নিজেদের লোকদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন এবং নাম সর্বস্ব কাজ করে সব কাজের টাকা হাতিয়ে নেন তারা। অনুসন্ধান থেকে জানা গেছে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় প্রতিনিধি ও সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের প্রচেষ্টায় ৭৭টি প্রকল্প গ্রহণ এবং অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৬৫টি প্রকল্পের বিপরীতে ১৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার টাকা এবং ১২টি প্রকল্পের বিপরীতে ৪ কোটি ৬৫ লক্ষ ৮৩ হাজার টাকা, মোট ২০ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়। সব প্রকল্পের মধ্যে শহীদ উল্লাহ খন্দকার নিজেই করেছেন ১৭টি প্রকল্পের কাজ। এরই মধ্যে কাছারিভিটা ঈদগাঁও মাঠ ভরাট ছাড়া বাকি ১৬টি প্রকল্পের কাজ আত্মীয় স্বজন ও নিজের লোকজনদের দিয়ে করিয়েছেন। এছাড়াও বাকি প্রকল্পগুলো উপজেলা চেয়ারম্যান বিমল চন্দ্র কৃষ্ণ, পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ শহীদুল্লাহ খন্দকার ঘনিষ্ঠ কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়ে নেয়। সাবেক মন্ত্রী আনিসুলের ৫২ দিন, আইজিপি মামুনের ৯২ দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক আইনমন্ত্রী শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হকের ৫২ দিন এবং পুলিশ বাহিনীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের ৯২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও পুলিশের আইজিপি ছাড়াও আওয়ামী লীগের ৪ জন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের দীপু মনি, আওয়ামী লীগের হাসানুল হক ইনু সহ এরকম গুরুত্বপূর্ণ ৪ জন মন্ত্রীরও রিমান্ড নতুন করে কার্যকর করেছে আদালত। আজ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে। নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখে এই রিমান্ডগুলো মঞ্জুর করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ৫ই আগস্টের আগে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় এদের গ্রেপ্তার করা হয়। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পরই তাদের এই রিমান্ড মঞ্জুর করা হচ্ছে এবং বিভিন্ন মামলায় হাজিরা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। বেশ কিছুদিন পরই তাদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় এবং এই মামলাগুলো শুনানি করা হয়। মামলার শুনানির সময় তাদের বিভিন্ন বিষয়ে জেরার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়, এমনটাই জানা গেছে। হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, এবার ভারতকে হারিয়ে ছাড়ব। ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ডার্বি ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশে ডার্বি খেলতে যাচ্ছে। এবার বাংলাদেশের ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, হামজাকে পেয়েছি, এবার ভারতকে আমরা আগামী ম্যাচে হারিয়ে দিব। কারণ হামজা হচ্ছে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এমন একজন খেলোয়াড় সত্যি একটি দেশের জন্য গর্বের বিষয়। হামজাকে পাওয়ার পর বাংলাদেশে তার আগমন উপলক্ষে দেশ জুড়ে অনেক আনন্দ উল্লাস হচ্ছে। এই বিষয়টি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলের প্রধান জামাল ভুঁইয়া বলেছেন, আমরা এমন শক্তিশালী একজন ভাইকে পেয়ে আমরা অনেক শক্তিশালী হয়েছি। আমাদের ১১ জন দলের প্লেয়ার এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আশা করছি আগামী ম্যাচে আমরা ভারতকে হারিয়েই ছাড়ব। এই ম্যাচগুলো এর আগে আমাদের ভালো কোনো দলের সদস্য সংখ্যা হয়তো ছিল না, এই কারণে আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে এত শেষ পর্যায়ের দিকে ছিলাম, কিন্তু আশা করছি সামনের বিশ্বকাপে আমরা ভালো কিছু করব। এই প্রত্যাশা নিয়ে আমরা ম্যাচ খেলতে চাই এবং এই ম্যাচে আমরা জিতব, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
তিনি হামজাকে কাছে পেয়ে হামজাকে বুকের সঙ্গে জড়িয়ে নেন এবং বলেন, হামজাকে পেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী মনে করছি। হামজা আসার পর আমাদের দল নতুন করে চাঙ্গা হয়েছে। আমরা আশা করছি খুব ভালো করতে পারবো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারবো, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন জামাল ভুঁইয়া।